অসম্ভব মেধাবী এক বাবার রক্ত বইছে মোহাম্মদের শরীরে। পৈতৃক সূত্রেই সে পেয়েছে তীক্ষ্ণ মেধা এবং অসাধারণ বুদ্ধিমত্তা। 10 বছরের শিশুরাও যা বোঝে না তাও অনায়াসে বুঝে ফেলে মোহাম্মদ। তার তীক্ষ্ণ মেধা আর বুদ্ধিমত্তার কারণেই স্কুলে দিনে দিনে টিচারদের প্রিয় হয়ে উঠেছে সে। হঠাৎ নীলাহরণ শর্মার কথাটা কানে ঢুকতেই সতর্ক হয়ে উঠল সে। কথাটা ঠিক বুঝে উঠতে পারল না মোহাম্মদ। কার কথা বলছেন তিনি? কে খুনির সন্তান? কে মুসলমানের সন্তান? আমি? গ্যাচ করে একটা ছুরি বিদ্ধ হলো মোহাম্মদের মনে। ফালা ফালা হয়ে গেল মনটা। ক্ষত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হতে শুরু করলো বুকে। এ প্রশ্নটা আরো কয়েকবার জেগেছে তার মনে। স্কুলের টিচারদের কানা ঘোষা শুনে, টিচারদের যতবার বলতে শুনেছে অসীম রবিহরণের সন্তান নয়, পালক সন্তান, ততবার প্রশ্নটা খচখচ করে ওঠে তার মনে। তাহলে আমি কে? কে আমার জন্মদাতা? কে আমার বাবা? কে আমার মা? কি আমার পরিচয়? আজও এই প্রশ্নগুলো তোলপাড় শুরু করলো তার মনে। বুকটা ভারী হয়ে উঠল, চোখ দুটো টলমল করে উঠল। কান্নায় দম আটকে আসতে শুরু করলো বলে নিজেকে কোনো রকম সামনে নিল। এরপর দরজার আড়াল ছেড়ে বেরিয়ে এসে ঢুকে পড়লো রুমের ভেতর। বাবা মার মুখোমুখি হলো নিঃসংকোচ। মোহাম্মদ দেখলো তার বাবা রবিহরণ তাকিয়ে আছেন তার মুখের দিকে। তার দৃষ্টি থেকে ঝরে পড়ছে স্নেহ আর মায়া, সঙ্গে কিসের যেন একটা ভয়ও। কিসের ভয়? তাকে হারানোর ভয়? সত্যটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়? কিসের ভয়ে ভীত তিনি? রবিহরণের দৃষ্টি দেখে দমে গেল মোহাম্মদ। এই মানুষটার হৃদয়ের ভেতর তার জন্য একটা নিরাপদ আশ্রয় আছে। নীলাহরণের তুচ্ছ তাচ্ছিল্য যখন তাকে বিধ্বস্ত করে ফেলে, ক্ষত বিক্ষত করে ফেলে, এই মানুষটা তাকে বুকে জড়িয়ে নেন, নিরাপদ আশ্রয় দেন, সান্ত্বনার শীতল প্রলেপ দিয়ে তাকে শান্ত করে। এমন মানুষকে কি কষ্ট দেয়া যায় যে তাকে বুকে জড়িয়ে বলে, তুমি আমার বাবা? ওদের তো মাথাই নষ্ট। ওরা যা বলে তা বলুক, তুমি শুধু মনে রেখো তুমি আমার বাবা। এমন মানুষকে কি এমন প্রশ্ন করা যায়? বলুন, কে আমার বাবা? কি আমার পরিচয়? মানুষটা কি কষ্ট পাবে না? মোহাম্মদের মায়াবী মুখে কষ্টের ছায়া দেখে স্থির থাকতে পারলেন না রবিহরণ শর্মা। দৌড়ে চলে এলেন মোহাম্মদের কাছে। বাবা অসীম, কি হয়েছে তোমার? বলতে বলতে বুকে জড়িয়ে নিলেন মোহাম্মদকে। চলে এলেন স্টাডি রুমে, বুকে জড়িয়ে রাখলেন অনেকক্ষণ পর্যন্ত। আস্তে আস্তে শান্ত হয়ে এলো মোহাম্মদ। ঘুমিয়ে পড়ল রবিহরণের কোলে মাথা রেখে। রেখাও বড় হয়ে উঠেছে ধীরে ধীরে। 2 বছরে পা রেখেছে ও। মোহাম্মদের সঙ্গে তার ভাব বেশি। ছোট্ট ছোট্ট পায়ে সারাক্ষণ মোহাম্মদের পেছনে ঘুরঘুর করে। অবশ্য এটা একদিনেই হয়ে ওঠেনি। রেখাকে সারাক্ষণ ওর কোলে দিয়ে রাখেন নীলাহরণ শর্মা। ওর কোলে দিয়ে ঘরের টুকটাক কাজকর্ম সেরে ফেলেন তিনি। রেখাকে রাখার মতো অনেক চাকর চাকরানি আছে বাড়িতে, কিন্তু নীলাহরণ কারো কোলেই ওকে দেন না। ওকে সারাদিন মোহাম্মদকেই রাখতে হয়। মোহাম্মদও ওকে যত্ন করে রাখে, কাঁদতে দেয় না, ব্যথা পেতে দেয় না, সারাদিনই কোলে তুলে রাখে। মাঝে মাঝে বিরক্ত লাগে, একটু পড়তে বসতে মন চায়, কিন্তু নীলাহরণের কারণে সেটা হয়ে ওঠে না। ভালো করেই বুঝে মোহাম্মদ, তাকে পড়তে বসার সুযোগ না দেওয়ার জন্যই রেখাকে সারাদিন ওর কোলে দিয়ে রাখেন নীলাহরণ শর্মা। রেখাকে এভাবে রাখতে রাখতে ওর মনেও রেখার প্রতি মায়া তৈরি হয়ে গেছে। আর রেখাও দিনে দিনে ওর নেওটা হয়ে উঠেছে। সারাদিনই ওর পেছনে পেছনে ঘুরঘুর করে। ওকে ছাড়া কিছুই বুঝে না। রেখার বয়স 7-এ পড়তেই তাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে অস্থির হয়ে উঠলেন নীলাহরণ শর্মা। রবিহরণকে প্রতিদিনই চাপাচাপি করে বলেন, রেখাকে স্কুলে ভর্তি করিয়ে দাও, অনেক কিছুই সুন্দর পড়তে পারে সে। আরো কিছুদিন যাক, ঘরে যা পড়ার পুরোহিতজি তো আছেনই, স্কুলে কিছুদিন পরে দিলেও সমস্যা নেই। সমস্যা আছে, পুরোহিতজিও বলেছেন ওকে ভর্তি করিয়ে দিতে। জেদি সরে বললেন নীলাহরণ।
রেখা কি স্কুলে থাকতে পারবে তোমাকে ছাড়া? আমার চাইতে অসীমের সঙ্গে ওর ভাব বেশি। অসীম যদি ওকে নিয়ে যায় এবং সঙ্গ দেয়, রেখা থাকতে পারবে। মাথায় নষ্ট, অসীমের স্কুল আছে না, ও নিয়ে যাবে কেমন করে? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলেন রবিহরণ স্যার। অসীম অনেক পড়াশোনা করেছে, আর দরকার নেই। এটা কোনো কথা বললে নীলা? মাথায় নষ্ট, ওর মতো মেধাবী ছেলের লেখাপড়া বন্ধ করে দেব আমরা? হ্যাঁ, বন্ধ করে দেব, ঠান্ডা মাথায় বললেন নীলাহর। পরের ছেলেকে লালন পালন করছি, যদ্দূর পেরেছি লেখাপড়া করিয়েছি, এই তো বেশি, আর কি চাও? কথায় কথায় রেগে যাচ্ছিলেন নীলাহরণ স্যার। রবিহরণ আর কথা বাড়ালেন না, বললেন ঠিক আছে, আর একটু ভেবে দেখি। নীলাহরণ চেঁচিয়ে উঠলেন, কোনো ভাবাভাবির দরকার নেই, আমার কথাই ফাইনাল, কালই তুমি ওকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দেবে। নীলাহরণের কথার কোনো উত্তর দিলেন না রবিহরণ। জরুরি একটা কাজের কথা মনে পড়ে গেছে তার। তড়িঘড়ি করে স্টাডি রুমে চলে এলেন তিনি। একটা বিষয় খুব ভালো করে বুঝে গেছেন রবিহরণ, তার অসীমকে নীলাহরণ আর সহ্যই করতে পারছেন। ধীরে ধীরে অসীমের প্রতি তার বিদ্বেষ আরও বাড়বে। হয়তো একসময় তাকে এ বাড়িতে রাখাই কঠিন হয়ে যাবে, সেটা নিয়ে ভাবনায় পড়েছেন তিনি। একটা বুদ্ধি এসেছে তার মাথায়। তার ৪৫,০০০ কোটি রুপির সম্পত্তির একটা অংশ লিখে দেবেন অসীমের নাম। দিল্লির চাঁদনি চকে একটা বিলাসবহুল ফ্ল্যাট আছে তার, সেটাও লিখে দেবেন তাকে। কাজটা খুব দ্রুত করে ফেলতে হবে। পরদিন অফিসে এসে উকিল হারাদর সাহাকে ডাকলেন তিনি। হারাদর তার রাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আইনি দিকগুলো দেখাশোনা করে। হারাধন উপস্থিত হতেই নিজের পরিকল্পনাটা তুলে ধরলেন রবিহরণ। চাঁদনি চকের লাক্সারি ফ্ল্যাট, হায়দ্রাবাদের জুট মিল, নিজামগড়ের 10 বিঘা জমি অসীমের নামে লিখে দেব। এজন্য যা যা করা লাগবে করে ফেলুন। দলিলপত্র রেডি করে নিয়ে আসুন, দ্রুত কাজটা সেরে ফেলতে চাই আমি। রাতে মোহাম্মদকে পাশে নিয়ে ঘুমোতে গেলেন রবিহরণ। তার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল মোহাম্মদ, কিন্তু তার ঘুম এলো না। তিনি জেগে থাকলেন অনেক রাত পর্যন্ত। তার অসীমের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তিনি। গভীর মায়া নিয়ে মোহাম্মদের দিকে তাকালেন রবিহরণ। এমন মায়াবী একটা মুখ, এমন মায়াবী তার চাহনি, এমনই মিষ্টি তার হাসি, এমন একটা চাঁদ মুখকে কি অবহেলা করা যায়? তুচ্ছ তাচ্ছিল্য করা মানায়? অথচ প্রতিদিনই নীলাহরণের অবহেলা আর তাচ্ছিল্য সইতে হয় তা। গভীর মমতা নিয়ে মোহাম্মদের মাথায় হাত বুলাতে শুরু করলেন তিনি। হাত বুলাতে বুলাতে গিয়েই তিনি টের পেলেন মোহাম্মদ জেগে উঠেছে। অসীম, বাবা আমার ঘুম ভেঙে গেছে? জি আব্বু, একটা স্বপ্ন দেখেছি, ভয় পেয়ে গেছি। কি স্বপ্ন দেখেছো বাবা? রবিহরণ জানতে চাইলেন আদরে গলা। বলা যাবে না, তুমি ভয় পেয়ে যেতে পারো। মাথায় নষ্ট, বাবা আমার, বলো, আমি ভয় পাবো না। মোহাম্মদকে অভয় দিলেন রবিহরণ। আগে বলো, আমাকে কোনোদিন তাড়িয়ে দেবে না তো? কেন বাবা, তোমাকে তাড়িয়ে দেব কেন? তুমি তো আমার চোখের মণি, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? হেসে বললেন রবিহরণ শর্মা। কিন্তু আব্বু, আমি জানি একদিন এ বাড়ি আমাকে ছাড়তেই হবে। এমন কথা বলো না বাবা আমার, যে বাড়িতে তুমি থাকতে পারবে না সে বাড়ি আমি রাখবো না। আব্বু, প্রায়ই এই স্বপ্নটা আমি দেখি। কি দেখো? জানতে চাইলেন রবিহরণ শর্মা। আমি দেখি আম্মু আমাকে বের করে দিচ্ছেন বাড়ি থেকে, আর একটা লোক এসে আমাকে নিয়ে যাচ্ছে। থাক, বলো না ওসব, অমঙ্গল হবে বাবা। মোহাম্মদকে আরো কাছে টানলেন রবিহরণ। শোনো বাবা, একটা কথা বলি তোমাকে, এইবারে যদি তোমার ছাড়তেই হয় তাতে কোনো অসুবিধে নেই। আমার আরো অনেকগুলো বাড়ি আছে। একটি বাড়ি এবং আমার সম্পত্তির একটা অংশ আমি তোমার নামে উইল করে দিয়েছি। সো বাড়ি নিয়ে তোমার কোনো চিন্তা নেই। আরেকটা কথা বলি, যদি তোমার স্কুল বন্ধ হয়ে যায়, যদি তোমার আম্মু তোমাকে আর স্কুলে যেতে না দেয়, তুমি মন খারাপ করবে না। রেখাকে স্কুলে বসিয়ে দিয়ে তুমি চলে যাবে স্কুলের লাইব্রেরিতে। অনেক বই আছে ওখানে, বসে বসে পড়বে। তোমার মেধা অনেক শার্প, একা একা পড়েই তুমি অনেক কিছু অর্জন করতে পারো।
আমি তোমাকে সাঁতার শিখিয়ে দিয়েছি, জ্ঞানের সমুদ্রটা তোমাকেই পাড়ি দিতে হবে। পৃথিবীর অনেক জ্ঞানী বিজ্ঞানী আছেন যাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল অল্প, কিন্তু তারা জ্ঞানের বিশাল আকাশটাকে ঠিকই বিজয় করেছে। জ্ঞানের সমুদ্র মহাসমুদ্রকে তারা অনায়াসে পাড়ি দিয়েছে। কষ্ট করে হলেও জ্ঞান সাধনাটা তারা চালিয়ে গেছে। নজরুলকে যদি তুমি দেখো, তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া তেমন ছিল না, কিন্তু তার মতো শিক্ষিত জ্ঞান সাধক মহাকবি আর একজনও কি আছে এই মহাভারতে? থামলেন রবিহরণ শর্মা। তার গলা ভারী হয়ে এসেছে। একটা দুঃখ বোধ তাকে তাড়া করছে। বুকের ভেতর না বলা একটা কষ্ট যেন বারবার দলা পাকিয়ে উঠছে। অনেক কষ্টে নিজেকে সামলে রাখলেন তিনি। কিন্তু আব্বু, বলল মোহাম্মদ, আর 2 বছর পর আমার উ লেভেল এক্সাম, আমিও উ লেভেলটাও দিতে পারবো না। অবশ্যই উ লেভেল দিবে তুমি, মোহাম্মদকে সান্ত্বনা দিলেন রবিহরণ শর্মা। আব্বু, আপাতত উ লেভেল দিতে পারলেই আমি খুশি। এবার ঘুমিয়ে পড়ো বাবা, রাত শেষ হয়ে আসছে, মাথায় হাত বুলিয়ে দিলেন রবিহরণ। আমার একটু শীষ ধরেছে আব্বু। ঠিক আছে, চলো তোমাকে শীষ করিয়ে আনি। মোহাম্মদকে বাথরুমে নিয়ে গেলেন রবিহরণ শর্মা। শীষ করে এসে বাবার পাশে ঘুমিয়ে পড়ল মোহাম্মদ। রবিহরণের ঘুম এলো না। সারা রাত তিনি শুয়ে থাকলেন চোখ মেলে। নতুন একটা চিন্তার উদয় ঘটেছে তার মনের ভেতর। অসীম তার সন্তান নয়, তারপরও তার প্রতি বেশি টান অনুভব করেন তিনি। অথচ রেখা তার ঔরসজাত সন্তান, তার প্রতিও ভেতরে টান অনুভব করেন। তবুও কোথায় যেন একটা শূন্যতা আছে। অদৃশ্য কি একটা বিষয় খুব খচখচ করে তার মনে। মোহাম্মদের ঘুম ভাঙতেই স্বপ্নটার কথা মনে পড়ে গেল তার। সত্যি কি তাকে এই বাড়ি ছাড়তে হবে? আম্মু কি তাকে তাড়িয়ে দেবেন? তখন কি হবে তার? কোথায় যাবে সে? আর রেখা, ও কি থাকতে পারবে একা আমাকে ছাড়া? প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে থাকে মোহাম্মদের মাথায়। কোনোই উত্তর পায় না সে।